সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মইনুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে কার্টুন প্রদর্শনী দ্য পাওয়ার অফ স্যাটায়ার। বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 5 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। সকালে মনোব্রতর পরে নিজেকে এভাবে গৃহবন্দী করে রাখার পেছনে নিশ্চয়ই গভীর কোনো ঘটনা আছে। আচ্ছা, কি লেখা ছিল দরজায় আসলে? অপ্রয়োজনে অথবা প্রয়োজনে বিরক্ত করিবেন না। খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, যা খুশি তাই করছিস। আমার কি হচ্ছে? আমাকে তাহলে ডিস্টার্ব করছিস কেন? আমার কি প্রাইভেসি বলে কোনো কিছু নাই? হ্যাঁ, আমি কতবার বলছি তোদেরকে যে তোরা বেড়ে থেকে চলে যা চলে যা চলে যা, কেন যাচ্ছিস না? তোদের কি কমন সেন্স নেই? তোদের কি লজ্জা শরম নাই? তোদের বাপ মাকে শিখায় নাই? টোকাই বস্তির দল কোথাকার? হ্যাঁ, তোদের এত বড় সাহস তোদের। রাত 9:30 থাকছে একক নাটক। রাইতের দল তোমার লাহান প্রেম কুড়াল আমার দলের দরকার নাই। প্রেম হলো জেলখানা, প্রেম করার জেলখানায় থাউন সমান কথা বেটা। এদিকে আগ বুঝি পেট্রোল লাইনে পুলিশ ভালো, পুলিশ ভালো। তারপরে আর রচনা করি যাই। বাঘা ডাকাই তো ধরা পড়ছে। কি কান? তোমরা কি বাঘা ডাকাই তো চেনো? ঘরে নিষ্ঠুর রে পাশা। অবস্থা আমলে না আমারে কইছে। জানি হুন্নে একটা ডাহাইত ভালোবাসলা কি? এটার উত্তর আমি দিতে পারবো না, কারণ দুনিয়ার কোনো প্রেমিক প্রেমিকায় কি লিগে একজন আরেকজনের ভালোবাসে এটার উত্তর জানে না। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নিলয়। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো মনে হয় একটু বেশি ভালো থাকবার কথা। খুব সাম্প্রতিক একটি গান রিলিজ হয়েছে ময়না শিরোনামে, তো সবকিছু মিলিয়ে একটু মনে হয় এক্সাইটমেন্ট কাজ করছে। অবশ্যই গানটা মানে খুবই এক্সাইটিং একটা গান আমার জন্য, কারণ আমি বরাবরই ডান্স নাম্বার খুবই পছন্দ করি। কারণ এগুলো স্টেজে খুব ভালো লাগে পারফর্ম করতে, অডিয়েন্স খুব এনজয় করে। সো ওয়েট করছি এই গানটা কখন স্টেজে করব। তো গত 29 জুলাই গানটা রিলিজ হয়েছে গানচিলের ব্যানারে। গানটি লিখেছেন শ্রদ্ধেয় জনাব আসিফ ইকবাল এবং গানটির ভিডিও নির্মাতা জনপ্রিয় তানিম রহমান অংশু ভাই, আর স্পেশালি আমার গানের সহশিল্পী কোনাল আপু, আর গানটিতে অভিনয় করেছেন বুবলি আপা এবং জীবন ভাই। বাহ, মানে সবকিছু মিলে মানে আরেকটা ইনফরমেশন দিতে হবে, সুর ও সঙ্গীত করেছেন বিখ্যাত আকাশ সেন। আচ্ছা, মানে এই গানটা তাহলে মনে হয় আপনার কাছে খুব স্পেশাল। অবশ্যই অবশ্যই স্পেশাল, ইটস এ বিগ প্রজেক্ট। গানচিলের ব্যানারে আপনার বাংলা অরিজিনালস নামে একটা সিজন 10টি গানের প্রজেক্ট হচ্ছে। কতদিন আগে থেকে এই গানের কাজটা চলছিল? এই গানের কাজটা আমি তো কয়েক মাস আগে দেই, 2 মাস আগে ভয়েসটা দিয়েছিলাম। তারপর ভয়েস দিয়েছেন 2 মাস আগে, কিন্তু গানটা যে গাইবেন বা এই প্রজেক্টে যে কাজ করবেন সেটা তো নিশ্চয়ই তারও আগে থেকে প্রিপারেশনটা নেওয়া হচ্ছিল। প্রিপারেশন ডেফিনেটলি গানচিলের প্রিপারেশন। তারপর আমার কাছে ফোন আসে অংশু ভাইয়ের যে নিলয় তুমি একটু আসিফ ভাইকে ফোন দাও, উনি একটা প্রজেক্ট করতেছেন, তুমি একটু ফোন দিয়ে হ্যালো বলো। আমি বললাম যে ঠিক আছে, আমার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললেন যে আমি একটা এরকম বড় প্রজেক্ট করতেছি, সো ইউ আর ইন। আমি তো পুরো সারপ্রাইজড। তারপর বললো কারা কারা আছেন গানে, সহশিল্পী বা অ্যাক্ট্রেস বা অ্যাক্টর।
তো ইট ওয়াজ মানে সারপ্রাইজিং। এগুলো শুনে কি আপনি হ্যাঁ বলে দিয়েছিলেন? হ্যাঁ, কাজ কেন বলবো না, গানই তো করতে চাই আমরা, গানের মানুষ যারা। কুনাল আপুর সাথে কাজ করে কেমন লেগেছে? এটা এবারই কি ফার্স্ট টাইম ছিল কুনাল আপুর সাথে কাজ? জি, কুনাল আপুর সাথে ফার্স্ট টাইম ছিল। তারপর ইভেন অংশু ভাইয়ের সাথেও ফার্স্ট টাইম কোনো ভিডিও নির্মাণ করছেন আমার গানের। তারপর জীবন ভাইয়ের সাথেও ফার্স্ট টাইম, আকাশ সেনদার সাথেও ফার্স্ট টাইম। এবং কিন্তু আসিফ ইকবাল ওনার চাচুর সাথে আমার 17 বছর পর কাজ করা হচ্ছে। অনেক দিন তাহলে। তার সাথে এর আগে একটা প্রজেক্টে কাজ করেছিলাম, একটু রক প্রজেক্ট ছিল, আন্ডারগ্রাউন্ড টাইপের, অগোছালো দূরত্ব নেওয়ার, ওখানে 4টা গান ছিল। আচ্ছা, কুনাল আপুর সাথে কি মানে একেবারে রেকর্ডিং এর টাইম একসাথে ভয়েস দেওয়া হয়েছে, না কুনাল আপু দিয়ে গেছে পরে আপনি আপনারটা দিয়েছেন এভাবে? একদম একসাথেই দেওয়া হয়েছে, কিন্তু আমি আগে ভয়েস দিয়েছি, তারপর কুনাল আপু। একটু কি নার্ভাস ছিলেন? আমি নার্ভাস বলতে এখন রেকর্ডিং করতে করতে ইউজড হয়ে গিয়েছে তো, বাট যখন স্টেজে বা রেকর্ডিং এ যাই প্রথমে তো নার্ভাস লাগে, বাট 1-2 লাইন গাওয়ার পরে ঠিক হয়ে যায়, বা স্টেজে যে 1-2টা গান গাওয়ার পর মানে এটা ইজি হয়ে যায়। এটা আসলে যত বড় আর্টিস্টই হোক স্টেজ ফিয়ারটা থাকবেই, কারণ এটা থাকবেই, 1-2টা গান যে কোনো পারফর্মারই থাকবে। ডেফিনেটলি। আচ্ছা, যখন আপনি গান গেয়েছেন বা রেকর্ডিং করেছেন তখন তো একরকম, কিন্তু যখন আপনি মিউজিক ভিডিওটা দেখলেন তখন আসলে রিঅ্যাকশনটা কেমন ছিল আপনার? খুবই ভালো। মানে মনে হয়েছে কি যে প্রত্যাশার চাইতে বেশি ভালো হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি ইট ওয়াজ অসাম। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি, সবাই সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে অনেক ভালো কথা বলছে নিশ্চয়ই এতদিনে, মানে এই কয়দিনে আর কি। অবশ্যই খুবই ভালো রেসপন্স। এই গানটি কি আমরা শুনবো ছোট্ট করে? শিওর। এখানে আমার একটা পার্ট আছে, তো আমি ওই পার্টটা গাচ্ছি। আগুন লাগাইয়া বুকে কই পালালি, নেভে না আগুন প্রেমেতে জ্বলি, মায়াবী চোখ দিয়ে করলি জাদু, আকাশ মাঝে ঝলকে উঠে প্রেমের বিজলি বিজলি বিজলি। দারুণ। আপনি যেটা বলছিলেন যে স্টেজের জন্য একদম পারফেক্ট। জি, গানটা একদম পারফেক্ট, চেইনে মানে নিঃসন্দেহে চলে যাবে গানটা একদম। এখন আর অন্যান্য আর কি কাজ করা হচ্ছে? এখন গত বছর থেকে তো জিঙ্গল করছি অনেক, গত কয়েক বছর যাবত। তো গত বছর থেকে এখন পর্যন্ত প্রায় 25-30টা জিঙ্গল করা হয়েছে এক বছরে। হ্যাঁ, ভালো তো অনেকগুলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জিঙ্গলের ভয়েস দিতে কি বেশি ভালো লাগে? ওখানে কি বেশি কমফোর্টেবল? যে কোনো রেকর্ডিং এ ভালো লাগে, গানের রেকর্ডিং গান হলেই হয়। গান হলেই হয়। হ্যাঁ, আপনার সমসাময়িক শিল্পী যারা আছে তাদের গান যখন রিলিজ হয় তখন কি সেগুলো শোনা হয়? অবশ্যই, আমি খুব আপডেটেড থাকতে পছন্দ করি। আচ্ছা, সবার গান মানে নট রিয়েলি যে দেশের মধ্যে হতে হবে, দেশের বাইরে যারা এখন যেভাবে কাজ করছে আর দেশের মধ্যে যেই মিউজিক গুলো নিয়ে কাজ করা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে আমরা ইন্টারন্যাশনালি আসলে কাজ করতে পারছি মিউজিকের ক্ষেত্রে? আমরা তো এখন ইন্টারন্যাশনালি কাজ করছি, কারণ আমাদের গান তো ইউটিউবে রিলিজ হয়, আর স্পটিফাই, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে রিলিজ হয়। এখন তো আর সিডি ক্যাসেট এরকম টাইম নেই আর কি। সো আমাদের তো কম্পিটিশন ইন্টারন্যাশনালি হচ্ছে। হ্যাঁ, তাই তো। সেটা কি একটু প্রেসার ক্রিয়েট করে যে ভালো কাজ করতে হবে, আরো ভালো কাজ করতে হবে, যে স্যাটিসফ্যাকশন না আসা, এটা কিন্তু একটা শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ, একটা ব্যারিয়ার? অবশ্যই প্রেসার তো আছেই, প্রেসার তো থাকবেই। আচ্ছা, আপনার অনেকদিন হয়ে গেল তো মানে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কাজ করা, সব থেকে টার্নিং পয়েন্ট, মানে প্রতিটা ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট থাকে, আপনার ক্ষেত্রে যদি বলি সেটা কোনটা ছিল? আমার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট ছিল, আমার তো ব্যান্ড দিয়ে শুরু, তারপর আমি ডি রকস্টার নামের একটা রিয়েলিটি শোতে যাই, ডিজুস রকস্টার্স। ওখানে যাচ্ছিলেন স্যার আয়ুব বাচ্চু, আজম খান, গুরু আজম খান। তো তাদের সান্নিধ্য পেয়েছিলাম, এটা একটা বড় টার্নিং পয়েন্ট, এটা একটা প্ল্যাটফর্ম ছিল আমার জন্য মেইন স্ট্রিমে গান করার, কারণ আমি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড করতাম। তো মেইন স্ট্রিম সোলো সিঙ্গার হিসেবে আমার ব্রেকটা ওখান থেকেই এতদিন পর্যন্ত যা হচ্ছে অ্যাজ নিলয় ডি রকস্টার। এই জন্য নিলয় ডি রকস্টার নামে আমাকে মানুষ বেশি চেনে। এখনো পর্যন্ত কি স্টেজে ডাকবার সময়, আপনার নাম অ্যানাউন্স করবার সময় তখন কি নিলয় দা রকস্টার বলা হয়? জি, নিলয় ডি রকস্টার এখনো বলা হয়। এখন তো আসলে অনেকে অনেক রকম ভাবে কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করছেন, ইউটিউবে কাজ করছেন। আপনি কি এখন ইউটিউব বেস বা নিজের চ্যানেল নিয়ে বেশি কাজ করা হচ্ছে কিনা? হ্যাঁ, আমি তো অনেক অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, স্পেশালি 2024 থেকে। হ্যাঁ, আমি রেগুলার গান দেই, কভার করি, অরিজিনাল করি, মানে কন্টেন্টগুলো সব সময় দিতে থাকতে হয়, লাইক টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব। আচ্ছা, এই চারটায় আমি খুবই অ্যাক্টিভ।
প্রত্যেকের একটা টার্গেট অডিয়েন্স থাকে, মানে টিজি গ্রুপ থাকে, এক একজন আর্টিস্টের এক এক রকম থাকতে পারে সেটা। তো সেই টিজিটাকে মাথায় রেখে কি আপনি কাজ করেন? আমি আসলে সব ধরনের গানই করতে চাই বা করি, চেষ্টা করি। জাস্ট পিওর ফোক অ্যান্ড পিওর ক্লাসিক্যালটা এটা শেখার বিষয় আছে। এছাড়া আমি সব ধরনের গানই করতে কমফোর্ট ফিল করি এবং করি আমি সব ধরনের গান। আচ্ছা, কখনো মনে হয়নি যে নিজের একটা ব্যান্ড দল তৈরি করি এরকম কোনো কিছু? ব্যান্ড দল আমার ছিল। ব্যান্ডটা তো একজনের না, ব্যান্ডটা কয়েকজনের মিলে টিম ওয়ার্ক হয়। সো সময় বের করা, কারণ আমার ব্যান্ড মেম্বার অনেকে বিদেশ চলে গেছে, অনেকে বিজনেস নিয়ে বিজি আছে, বা অনেকে ধরেন চাকরি করে। তো ফুল টাইম মিউজিক না করলে না মিউজিকটা হয় না আসলে। চাকরি করে গান করা যায় কথাটা মানে মিথ্যা না বা সত্য না, যেটাই হোক। আবার গান করলে চাকরি করা যায় এটাও সত্য না মিথ্যা না, মানে গান আর চাকরি পাশাপাশি ডিফিকাল্ট। এক একজনের উপর ডিপেন্ড করে যে কে কিভাবে তার নিজের লাইফটাকে ব্যালেন্স করছে, তাই না? আপনার বাবা মা কি চেয়েছেন আপনি কি হন? আমার বাবা তো চলচ্চিত্রের পরিচালক ছিলেন। সো আমি তো সাংস্কৃতিক পরিবেশেই বড় হওয়া। তারপর বাবার নামটা একটু শুনি আমরা। জি, আমার বাবা চলচ্চিত্র পরিচালক আজিজ আহমেদ বাবুল। আচ্ছা, উনি মারা গিয়েছেন 2007 সালে। তো বাবার মাধ্যমেই গান শেখা আমার। আর চাচা, ফুপু, খালা, স্পেশালি আমার খালা আমাকে গান শেখার জন্য ভর্তি করে দিয়েছিলেন ওস্তাদ আখতার সাদমানের কাছে। তো একটু চঞ্চল ছিলাম, তো গান বেশি দিন শিখতে পারি নাই আর কি। আচ্ছা, হ্যাঁ, 6 মাসের বেশি টিকি নাই। তারপর ব্যান্ড ট্যান্ড করি আর কি, তারপরে চলে যায় এইভাবে আগায়। আচ্ছা, কিন্তু এই যে প্রফেশনালি আপনি গানটাকে নিয়েছেন, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। মানে এটা একটা অনিশ্চয়তার জায়গা থাকে, কখনো 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 কাজ আসতে পারে, নাও আসতে পারে, না আসলেও আসলে কোনো কমপ্লেন করবার কোনো সুযোগ নেই। তো বাবা মা তো চান যে তার ছেলে মেয়ের একটা নির্দিষ্ট জায়গা থাকুক, নিশ্চয়তা থাকুক জীবনে, জীবিকার জায়গাতে। সেটা কি চেয়েছিলেন যে বাবা মা? আব্বা তো চেয়েছিলেন আমি আর্মি অফিসার হব। আচ্ছা, কারণ উনি নিজে চলচ্চিত্র পরিচালক হয়েছিলেন, আমি হব আর্মি অফিসার। ব্যাপারটা কেমন না? ব্যাপারটা তো যাচ্ছে না তো, হচ্ছে না। আমার বাবা আর্মি অফিসার থাকলে তিনি আশা করতে পারতেন আমি আর্মি অফিসার আর ডিফেন্সের কিছু হব। আমার বাবা চলচ্চিত্র পরিচালক, আমি তো অবশ্যই মিডিয়ারই কিছু হব, রাইট? কিন্তু আব্বা চাইতেন আমি আর্মি অফিসার হব। পরবর্তীতে তো হয় না এই জিনিসটা, উল্টো দিকে গানেই ফোকাস করেছিলাম। আচ্ছা, সব থেকে ভালো বন্ধুকে বা নিজের কথাগুলো সব থেকে বেশি শেয়ার করা হয় কার সাথে? আমার ওয়াইফের সাথে। আচ্ছা, সোহা, ওর সাথে অনেক কথা শেয়ার হয়। তারপর আমার মার সাথে অনেক কথা শেয়ার করা হয়। কারণ আমার বাবা যখন সাপোর্ট করছিলেন না, বা একটু কম সাপোর্ট করছিলেন যে না তুমি বেশি গানে ঝুঁকে যাচ্ছ, তখন আমার মা আবার সাপোর্ট করেছিলেন। বাবাও সাপোর্ট করেছেন, বাট বাবা চাইতেন একটা সিকিউর লাইফ, কারণ উনি অনেক স্ট্রাগল করছেন তো মিডিয়ার স্ট্রাগলটা উনি জানেন। এক্স্যাক্টলি। আর একটা গান শুনি আমরা। শিওর। আমি স্যার আয়ুব বাচ্চুর সাথে একটা গান করেছিলাম দি রকস্টার্সে। অ্যাকচুয়ালি 2টা গান করেছিলাম, তো সেখান থেকে একটি গান করছি, সন্ধ্যা যখন। শুনি। বেলা শেষে সন্ধ্যা যখন সূর্যকে জানায় বিদায়, সব পাখি নিড়ে ফিরে যায়। পৃথিবীটা ক্লান্ত ভীষণ, দিনের আলো দৃষ্টি হারায়, মন কাঁদে বিষণ্ণতায়। পেছনের স্মৃতি স্বপ্ন পড়ায়, ঘুম নেই দুটি চোখের পাতায়, হতাশারা ঘিরে ধরে আমায়। দিশেহারা কোনো অস্থিরতায়, মন জানে না কিসের আশায়, ছুটে চলি নাম না জানা ঠিকানা। খুব সুন্দর। আমার মনে হচ্ছিল আরেকটু শুনি গানটি। আচ্ছা, আচ্ছা, আপনার টি শার্টের মধ্যে লেখা ডিসিপ্লিন, আপনি কি অ্যাকচুয়ালি অনেক ডিসিপ্লিন লাইফ লিড করেন? আমি চেষ্টা করি। কিরকম? মানে খুব সকালে ঘুম থেকে ওঠা, গানের রেওয়াজ করা, এই যে এই চর্চার মধ্যে থাকা? হ্যাঁ, প্রতিদিন ভাবি করব, কিন্তু করা হয় না। বাট এটা সবারই হয় আসলে। হ্যাঁ, যে সবাই অনেক কিছু তো করতে চায় মানুষ, বাট সব তো করা হয় না। হ্যাঁ, তো চেষ্টা করি ডিসিপ্লিন থাকার। আচ্ছা, বাট আলটিমেটলি উল্টাপাল্টা হয়ে যায়।
আমি চেষ্টা করছি, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, তারপরে সফলতা হয়তো একটু দেরিতে আসলেও আসতে পারে, নাও আসতে পারে, সেটা নিয়ে চিন্তা না করাটাই ভালো। চেষ্টা করছি, কিন্তু ডিসিপ্লিন লাইফ লিড করাই ভালো, তাহলে আই গেস মানুষ বেশি দিন বাঁচে। হ্যাঁ, সে একদম। অনেক সিঙ্গার আছে যারা গান গাইছে না, পাশাপাশি গান লিখছে, শুরু করছে, মিউজিক ডিরেকশনে কাজ করছে। আপনি আসলে কিভাবে কাজ করছেন? আমার তো 2টা সিঙ্গেল বের হলো। বেসিক্যালি আমার বেশিরভাগ প্রডিউসারদের সাথে কাজ করা হয় বেশি। নিজের গানটা ব্যান্ডের সাথে করা বেশি হতো। আচ্ছা, কারণ দেখা যায় যে নিজের গান কখনো কি গান লেখা মানে টুকটুক করে গান লেখা, নিজে কম্পোজ করা? হ্যাঁ, আমার নিজের গান লেখা শুরু করা অনেক গান আছে, অনেক গান আছে, ব্যান্ডের সাথে ওগুলো বেশি করা হতো। আচ্ছা, আর কিন্তু নিজের মৌলিক গানের জন্য মানে নিজের গানের জন্য গান লেখা হয় না কখনো? নিজের মৌলিক গানের জন্য হ্যাঁ করা হতো। আচ্ছা, করেছি। আলটিমেট ড্রিমটা কি? আলটিমেট ড্রিম আসলে জানি না, কাজ গান তো করে যাচ্ছি, ব্রেক আসলে ওভাবে হয়নি। হ্যাঁ, যেটা দেখা যায় যে আপনার গানের মার্কেটিংটা একটু কম হয়। মার্কেটিংটা কম হওয়ার কারণ আমি যেটা বুঝি যে হ্যাঁ ঠিক আছে, যে মানুষ কয়টা বিয়ে করছেন, কয়টা ডিভোর্স হয়েছে, কয়বার জেলে গেছেন, আর নেশা করে কি করতেছেন, এগুলো ডেফিনেটলি দেখাবে। এটা তো একটা পার্ট মানুষের পার্সোনাল লাইফের, কারণ শিল্পীদের কোনো পার্সোনাল লাইফ যেটা নিয়ে আসলে নিউজ হওয়া দরকার সেটা নিয়ে নিউজ হয় না, মানে কাজ নিয়ে মূলত। আমার মনে হয় ব্যালেন্স করা দরকার, যে আমরা যারা শিল্পী, গানের শিল্পী, আমাদের বা ধরেন অভিনয় করে যারা তাদের অভিনয়টাও দেখানো উচিত বা গানটাও শোনানো উচিত, মার্কেটিংটা করা উচিত। এখন যদি 10টাও এরকম নিউজ আসে, আর আমি তো 4টা এক্সাম্পল দিলাম, এরকম তো আরো অনেক ধরনের এক্সাম্পল আছে, তো ওইটা যদি 10টা আসে আর আমারটা যদি একটাও না যায়, তাহলে তো এটা দুঃখজনক, টিকবে না। একদম এটাই আর কি। বাট আমরা প্রত্যাশা করি আসলে এই জায়গাটা থেকে, এই অস্থিরতা বা এই অসুস্থ একটা মন মানসিকতা জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। অনেক অনেক শুভকামনা, শুদ্ধ সঙ্গীত চর্চা চলতে থাকুক, এটাই প্রত্যাশা করি। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।